where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। জানো যে আমি তোমাদের ইতিহাস ক্লাসটা নিয়ে আলোচনা করি। এর আগের দিন আমরা একটা নতুন অধ্যায়ে ঢুকেছি। আমরা ওয়ারেন হেস্টিংস আর কর্নওয়ালিসের সময়ে তারা বিচার ব্যবস্থাটাকে কেমনভাবে তৈরি করেছিলেন ভারতীয় উপমহাদেশের জন্য, সেটা আমরা জেনেছি। একবার আমি একটু বলছি, তোমরা একটু মনের মধ্যে একটু ঝালিয়ে নাও। আমরা কি কি জেনেছিলাম? যে ওয়ারেন হেস্টিংসের সময় কি হয়েছিল, প্রত্যেকটা জেলাতে এক একটা করে আদালত তৈরি করা হয়েছিল। একটা ছিল দেওয়ানি আদালত, একটা ছিল ফৌজদারি আদালত। দেওয়ানি আদালতগুলোর বিচারক ছিলেন ইউরোপীয়রা, ফৌজদারি আদালতগুলোর বিচারক ছিলেন দেশীয় কাজী, মুফতি, এরা যারা ছিলেন। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল। আর কি হয়েছিল? সমস্ত হিন্দু আইন আর সমস্ত মুসলিম আইনগুলোকে এক জায়গায় লিখে রাখা হয়েছিল ওয়ারেন হেস্টিংসের সময়। আর কর্নওয়ালিসের সময় কি কি হয়েছিল? তিনি সমস্ত ভারতীয় আইন, এতদিন অবধি মানে ইংরেজরা ভারতবর্ষে আসার আগে অবধি যে আইনগুলো চলছিল, সমস্ত ভারতীয় আইন আর তার মধ্যে কিছু ব্রিটিশ আইন মিশিয়ে সবগুলোকে একটা বইয়ের মধ্যে লিখেছিলেন। সেই বইটার নাম কি বলেছিলাম? দি কর্নওয়ালিস কোড, তাই তো? তারপরে কিন্তু একটা কথা বলেছিলাম যে কর্নওয়ালিস তিনি ভারতীয়দেরকে খুব একটা পছন্দ করতেন না। মানে তার মনে হতো যে ভারতীয়রা হচ্ছে শিক্ষাতে, বুদ্ধিতে, যোগ্যতাতে, সব কিছুতে ইংরেজদের থেকে অনেক কম। ইংরেজদের মতো অত বুদ্ধি নেই, ইংরেজদের মতো অত ভালোভাবে একটা কাজ করতে পারে না ভারতীয়রা, ভারতীয়দের সম্পর্কে খারাপ ভাবতেন কর্নওয়ালিস। সেই জন্য তিনি কি করেছিলেন, যত হেস্টিংসের সময় তো কাজী, মুফতি এরা তো ছিলেন, আর কর্নওয়ালিসের সময় তিনি কি করেছিলেন, যত বিচারক তার মধ্যে থেকে সব ভারতীয়দেরকে বাদ দিয়ে দিয়েছিলেন। বাদ দিয়ে সব বিচারক কাদের করেছিলেন? ইউরোপীয়দের সব বিচারক করেছিলেন। ইংরেজরা হতো সব বিচারক। ঠিক আছে, কর্নওয়ালিসের সময়ের কথা আমরা এটা পড়েছিলাম। আর দুটো পয়েন্ট পড়েছিলাম, সেটা হচ্ছে কি, যে তিনি এমন একটা নিয়ম চালু করেছিলেন যে যদি কেউ নিম্ন আদালতের বিচারে রায়ে সন্তুষ্ট না হয় তাহলে সে উচ্চ আদালতে গিয়ে আপিল করতে পারে। এই জায়গাটা আমরা জেনেছিলাম। এতদূর আমাদের পড়া হয়েছিল। আজকে আমরা নতুন পড়াটা শুরু করছি। আমি যখন যখন লিখবো তোমরাও পারলে একটু একটু খাতায় লিখে নিও। বইতে সব আছে, কিন্তু তবুও চোখের সামনে একটু নোট মতো করা থাকলে মনে রাখতে সুবিধে হয়। ঠিক আছে, আজকে আমরা আরেকজন গভর্নর জেনারেলের কথা জানবো। তিনি হচ্ছেন লর্ড বেন্টিঙ্ক। কে বলো? লর্ড বেন্টিঙ্ক। লর্ড বেন্টিঙ্ক, ইনি হচ্ছেন একজন গভর্নর জেনারেল। এই বেন্টিঙ্কের অনেক কাজ আছে কিন্তু, হ্যাঁ,
পরে আমরা এইগুলো জানবো, তোমরা যখন আরেকটু বড় হবে, যখন 9-এ উঠবে, 10-এ যখন পড়বে, তখন অনেক কিছু জানতে পারবে বেন্টিংকে সম্পর্কে। তো এখন আমাদের বইতে যতটুকু পড়ার জন্য দেওয়া আছে আমরা সেটুকুই একটু জেনে নিই। বেন্টিং কি করেছিলেন, হেস্টিংসের পয়েন্টগুলো আমাদের লেখা আছে, কর্নওয়ালিসের পয়েন্টগুলো লেখা আছে। বেন্টিং কি করেছিলেন, মাত্র 2 বা 3টে পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট, বেন্টিং কি করেছিলেন, তিনি সমস্ত প্রশাসনিক ব্যয়গুলো কমাতে সচেষ্ট হয়েছিলেন। প্রশাসনিক ব্যয় কথাটার মানেটা কি, যেমন ধরো সরকারি খরচ, যেমন ধরো এই যে আমাদের ক্লাসটা হচ্ছে, এইখানে ধরো এই ঘরটা রয়েছে, এই ঘরের মধ্যে আলো রয়েছে, পাখা রয়েছে, এসি রয়েছে, ক্যামেরা রয়েছে, একটা সরকারি খরচ হচ্ছে। তো এইটা হচ্ছে প্রশাসনিক খরচ, ঠিক আছে। তো যে কোনো একটা সরকারকে, রাজ্য বলো দেশ বলো, চালাতে গেলে তাকে তো কিছু খরচ খরচা করতে হয়। তো ইংরেজরা যখন দেশটা চালাচ্ছে বা কোনো একটা প্রেসিডেন্সিকে চালাচ্ছে, তখন তাদেরও কিছু খরচ হচ্ছে, ইংরেজদেরও, তাদের কর্মচারীরা রয়েছে, তাদের বেতন দিতে হচ্ছে, তাদের বাড়িঘর তৈরি করতে হচ্ছে, তাদের দুর্গ তৈরি করতে হচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য ব্যাপারটা দেখতে হচ্ছে, মানে অনেক খরচ আছে। বেন্টিং প্রথমে কি চেষ্টা করলেন, এই খরচটাকে যতটা সম্ভব কমিয়ে আনা, মানে যেন অহেতুক খরচ না হয়, মানে বেশি খরচ হওয়া মানে কি, কোম্পানির বেশি লস হয়ে যাওয়া, তো সেইটা যেন না হয়। তাহলে বেন্টিং প্রথম কাজটা কি করলেন, প্রশাসনিক ব্যয়, প্রশাসনিক মানে হচ্ছে সরকারি, সরকারি খরচটাকে কমিয়ে আনলেন, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট কি বললাম, প্রশাসনিক ব্যয় কমিয়ে আনা। 1 নম্বর পয়েন্ট, বেন্টিং কি করলেন। আর একটা বেন্টিং কাজ করলেন, যেটার সাথে কর্নওয়ালিসের কাজের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে কর্নওয়ালিস কি করেছিলেন, সমস্ত ভারতীয়দেরকে বাদ দিয়ে দিয়েছিলেন প্রশাসনিক পদ থেকে, তাই তো। কিন্তু বেন্টিং আবার প্রশাসনে ভারতীয়দের নিয়োগ চালু করেছিলেন। এটা আমাদের 2 নম্বর পয়েন্ট। কি করলেন, 2 নম্বর পয়েন্টটা কি, প্রশাসনিক পদে, প্রশাসনিক পদে পুনরায় ভারতীয়দের নিয়োগ। প্রশাসনিক পদে পুনরায় ভারতীয়দের নিয়োগ শুরু করেছে, মানে করেছিল। পুনরায় কথাটা কেন বললাম, কারণ কর্নওয়ালিসের সময় কিন্তু এটা বাদ চলে গেছিল। কি কি পদে ভারতীয়দের নেওয়া হতো, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, এই দুটো পদ মনে রাখো। ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি, দয়ে একার দিয়ে রাখলাম, তার মানে বুঝতে পারবে এখানে ডেপুটি বলা হচ্ছে, হ্যাঁ, ডেপুটি ম্যাজিস্ট্রেট। আর কে, ডেপুটি কালেক্টর। ডেপুটি ম্যাজিস্ট্রেট কথাটার মানে, ম্যাজিস্ট্রেট তো বুঝতেই পারছো জেলা শাসক, আর ডেপুটি মানে কি, তার সাথে যিনি সাহায্য করছেন তিনি, তার মানে আসল ম্যাজিস্ট্রেট কে হচ্ছেন, ইউরোপীয় হচ্ছেন, হ্যাঁ। আর ডেপুটি কালেক্টর, কালেক্টর কথাটার মানেটা কি, যিনি কালেক্ট করেন, কি কালেক্ট করবেন, রাজস্ব কালেক্ট করবেন, মানে রাজস্ব সংগ্রাহক কালেক্টর কথাটার মানে, হ্যাঁ। তার মানে ডেপুটি কালেক্টর কে হচ্ছেন, একজন ভারতীয়, কিন্তু তার ওপরে যিনি শুধু কালেক্টর বলো, তিনি কিন্তু একজন ইউরোপীয়। আর আরেকটা কথা, যে মনে করো একজন ভারতীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন আর একজন ইউরোপীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন, দুজনের বেতনের কিন্তু পার্থক্য হবে, বুঝলে। কারণ ইংরেজরা আমাদের প্রভু, ওরা কিন্তু কখনোই ভারতীয়দেরকে ইংরেজদের সমান ক্ষমতাই বলো, সম্মানই বলো, বেতনই বলো, এইগুলো কিন্তু দেবে না, কারণ আমাদের ওপর প্রভুত্ব করছে, আমাদের রাজা হয়ে বসেছে ইংরেজরা। সেই জন্য মানে একই পদে থাকলেও একজন ইউরোপীয়র থেকে একজন ভারতীয়র মর্যাদা বলো বা বেতন বলো, দুটোই কিন্তু কম হতো। কিন্তু তবু মন্দের মধ্যে ভালো হচ্ছে কি, যে বেন্টিংকের সময় তিনি আবার ভারতীয়দেরকে
এই পদগুলোতে নিয়োগ করিয়েছিলেন, যেটা কর্নওয়ালিস একদমই করাননি। এটা একটা ভালো। বেন্টিঙ্ক হলো এই দুটো। বেন্টিঙ্কের আরেকটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে ঠগী দস্যুদের দমন। এই যে একটা নতুন শব্দ তোমরা পাবে, দেখো এই দুটো পয়েন্ট লেখা হয়েছে আশা করি, তাহলে এই দুটো পয়েন্ট মুছে দিলাম আমি, হ্যাঁ নিচে লিখলে দেখতে পাবে না তো। 3 নম্বর পয়েন্ট যেটা আমরা লিখছি, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ঠগী দস্যু দমন। ঠগীটা আবার কারা? ঠগী এরা হচ্ছে এক ধরনের দস্যু, মানে এরা উত্তর পূর্ব ভারত, উত্তর পশ্চিম ভারত বা মধ্য ভারত, যেই সমস্ত জায়গাগুলো পাহাড়ের পাদদেশ, ধরো জঙ্গল জঙ্গল এলাকা, এই সব জায়গায় এই দস্যু এরা লুকিয়ে থাকতো, এই ঠগীরা, বুঝলে? যেমন ডাকাত চোর এরকম হয় না, সেরকম ঠগী একরকম দস্যু, এরা লুকিয়ে থাকতো। আর এরা কি করতো, একটা কাপড়ের মধ্যে বা ধরো একটা গামছার এক কোনায় একটা ভারী কিছু বেঁধে রাখতো, ধরো পাথর হোক, ইটের টুকরো হোক, এরকম একটা বেঁধে রাখতো, আর লুকিয়ে থাকতো জঙ্গলের মধ্যে। এবার যখন ধরো কোনো পথচারী যাচ্ছেন বা কোনো ধরো একটা দল যাচ্ছে, তীর্থযাত্রীদের দল বলো বা কোনো বিয়ে বাড়ি থেকে বলো বা এক গ্রাম থেকে আরেক গ্রামে লোক যাচ্ছে বলো, এরকম ধরো যখন লোকজন রাত্রিবেলায় যেত, তখন এরা কি করতো, ওই কাপড়টা যেটার মধ্যে পাথর বাঁধা রয়েছে, সেই কাপড়টা ওই যাত্রীদের গলা বা পা লক্ষ্য করে ছুঁড়ে মারতো। এবার কি হলো, ওটা তো ভারী দিক, ওটা শাঁ করে উড়ে গিয়ে যার গলা বা পা লক্ষ্য করে ছুঁড়েছে তার গলাতে বা পায়ের মধ্যে কি হতো, একবারে বনবন করে পেঁচিয়ে যেত। আর হঠাৎ করে এরকম চলতে চলতে কিছু একটা গলা বা পায়ে পেঁচিয়ে গেলে কি হবে, সেই মানুষটা মুখ থুবড়ে পড়ে যাবে, তার হাতে টাতে যা কিছু আছে সব এদিক ওদিক ছিটকে পড়লো। যেই পড়ে গেল, অমনি ঠগীরা জঙ্গল থেকে বেরিয়ে এসে সেই লোকটার মেরে ধরে, কখনো প্রাণে মেরে ফেলতো, কখনো হাত পা মুখ বেঁধে ফেলে রেখে দিয়ে সমস্ত কিছু লুটপাট করে নিয়ে চলে যেত। এবং এদের সংখ্যাটা ছিল অনেক বেশি, মানে রাস্তা দিয়ে রাত হলে আর ভয়ে মানুষ বেরোতে পারতো না, এত ছিল ঠগীদের অত্যাচার, মেরে ফেলতো তো সেই জন্য। তো এই বেন্টিঙ্ক কি করেছিলেন, এই ঠগী দস্যুদেরকে দমন করেছিলেন। বেন্টিঙ্ক একজন সেনাবাহিনীর প্রধান, তার নাম হচ্ছে কর্নেল স্লিম্যান। কি বললাম কথাটা? কর্নেল স্লিম্যান, দন্তস্বয় লয় দীর্ঘী স্লি ময় জফলা আকার দন্তন্য। কর্নেল স্লিম্যান ইনি কে? ইনি হচ্ছেন একজন সেনাবাহিনীর প্রধান, ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান। নামটা শুনে বুঝতেই পারছো ব্রিটিশ একজন। স্লিম্যানকে নির্দেশ দেন যে তুমি যাও। কে নির্দেশ দেন? বেন্টিঙ্ক। কি বলেন যে তুমি যাও, ওইখানে ঠগীদের অত্যাচার খুব বেড়েছে, রাত্রিবেলায় কেউ বেরোতে পারছে না, মানে একা যদি কোনো ইংরেজও যায় তাকেও ঠগীরা ধরে নেবে, মানে এরকম ধরনের আর কি, আর ভীষণ নৃশংস ওরা। তো তুমি ঠগীদেরকে জব্দ করো। তখন স্লিম্যান ওই যে সমস্ত অঞ্চলগুলোয় ঠগীরা লুকিয়ে থাকতো না, সেই সমস্ত অঞ্চলের জঙ্গলগুলোকে কেটে পুড়িয়ে দিয়ে, মানে জঙ্গল একদম সাফ করে ঠগীদের লুকানোর জায়গাটাই মানে একদম নিশ্চিহ্ন করে দেন। আবার এই ঠগীরা তো দিনের বেলাতে তো আবার ভদ্র মানুষ সেজে ঘুরে বেড়ায়, বুঝলে, রাত্রিবেলাতে ওই রকম ঠগী সাজে। তো তার মানে কি হলো, ওদের লুকানোর জায়গাটা না থাকলে, আর পথের ধারে যদি লুকানো ঝোপঝাড় জঙ্গলই যদি না থাকে, তাহলে তো আর লুকিয়ে থাকতে পারবে না। তো এই ঠগীদের দমন করেছিলেন এই স্লিম্যান। তোমার কাছে যদি প্রশ্ন আসে যে ঠগী দস্যুদের কে দমন করেছিলেন, তাহলে তুমি লিখবে বেন্টিঙ্কের বা লর্ড বেন্টিঙ্কের নির্দেশে কর্নেল স্লিম্যান ঠগী দস্যুদের দমন করেন। বেন্টিঙ্কের একার নামও দেবে না, স্লিম্যানের একার নামও দেবে না, দুজনের নামটাকে, মানে বেন্টিঙ্ক নির্দেশ দিয়েছিলেন, স্লিম্যান সেটাকে কাজে পরিণত করেছিলেন। বোঝা গেল কথাটা? এইটুকু হচ্ছে আমাদের বেন্টিঙ্ক সম্পর্কে। আমাদের ক্লাস 8-এর বইতে এতটুকুই রয়েছে, আমরা এতটুকুই জানলাম, আবার জানবো আমরা ক্লাস 10-এ উঠলে, কেমন? আচ্ছা বেশ, এইবার একটা অন্য জায়গাতে আমরা আসি। সেটা হচ্ছে, ধরো তুমি বাংলা প্রেসিডেন্সির রাজা হয়ে গেলে, তাহলে এবার বাংলা প্রেসিডেন্সিটাকে শাসন করার জন্য তুমি একা রাজা থাকলে তো হবে না, রাজার কয়েকজন অ্যাসিস্ট্যান্ট লাগবে, যাদের সাহায্যে রাজা বা তুমি রাজ্যটাকে চালাবে। তো ইংরেজরা যখন
আমাদের দেশের রাজা হলো মানে কি, ধরো আমরা তো বাংলা প্রেসিডেন্সিটার কথা আলোচনা করছি, দেখো আমরা কিন্তু কোথাও মাদ্রাজ বা বোম্বে প্রেসিডেন্সিতে কি হচ্ছে সেটা আলোচনা করছি না, আমাদের এই জায়গাটার মধ্য দিয়ে আমরা যাচ্ছি শুধু বাংলাদেশটার মধ্য দিয়ে, ঠিক আছে। যেহেতু বাংলা দিয়েই প্রথম ইংরেজদের রাজনৈতিক ক্ষমতাই বলো অর্থনৈতিক ক্ষমতাই বলো দুটোই স্থাপিত হয়েছিল এই বাংলাদেশের মধ্য দিয়ে, সেই জন্য আমরা বাংলাদেশ সম্পর্কেই আলোচনাটা করছি এইখানটাতে। তো এইবার ধরো তুমি বাংলাদেশের রাজা, তাহলে এবার তুমি কি করবে, তুমি তো একা রাজ্য শাসন করতে পারবে না। ইংরেজরা যখন আমাদের দেশের রাজা হলো, মানে রাজা হলো কথাটার মানে আমাদের নবাবকে সরিয়ে দিল, নজমউদ্দৌলা ছিলেন আমাদের শেষ নবাব, তাকে সরিয়ে দিলেন, নজমউদ্দৌলাকে সরিয়ে দিয়ে কি হলো, তখন গভর্নর হয়ে গেল কোম্পানির, তাই তো। তো এই গভর্নর হয়ে যাওয়ার মানেটাই কি, গভর্নর কে, যিনি গভর্ন করেন, যিনি শাসন করেন, মানে যিনি শাসনকর্তা, মানে যিনি শাসক। তাহলে শাসক কে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন শাসক, তাই তো। তো এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন শাসক হয়ে গেল আমাদের, তো তখন তাকেও কিন্তু গোটা বাংলা প্রেসিডেন্সিটা তো বিরাট বড়, মনে আছে বাংলা প্রেসিডেন্সি কোন কোন অঞ্চল নিয়ে গঠিত বলেছিলাম, বলো তো, মনে মনে বলো। গোটা বাংলাদেশ, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, ভাবো এত বড় এলাকা নিয়ে একটা প্রেসিডেন্সি। তাহলে এত বড় এলাকাকে শাসন করতে গেলে ব্রিটিশদেরকেও তো কিছু, একা গভর্নর তো কিছু করতে পারবেন না, তার মানে তাকেও কিছু লোকের সাহায্য নিতে হবে। তাহলে সেই সাহায্য কাদের নিচ্ছেন সেইটা এবার আমরা এখানে পড়ব। প্রথম কি, পুলিশ। পুলিশকে লাগবে আমার, কেন, কারণ যদি কোথাও কোনো গন্ডগোল হয়, অশান্তি হয়, কোনো লোক কোনো খারাপ কাজ করে, তাহলে কি করতে হবে, সেই লোকটিকে ধরতে হবে, শাস্তি দিতে হবে, শান্তি বজায় রাখতে হবে, তার জন্য আমাদের পুলিশ লাগবে। তাহলে পুলিশ ব্যবস্থাটা কেমনভাবে গড়ে উঠলো সেইটা আমরা জানব। যতদিন আমাদের বাংলাদেশে নবাব ছিলেন ততদিন কিন্তু এই পুলিশ ব্যাপারটা পুলিশ হিসাবে ছিল না। কিরকম ছিল, নবাবের সেনাবাহিনী ছিল, তো সেই সেনাবাহিনীর মধ্যেই সেনাদের মধ্যে বিভিন্ন পার্ট পার্ট করে কাজগুলো ভাগ করে দেওয়া হয়েছিল। তাদের মধ্যে কিছু লোকের কাজ ছিল যে স্থানীয় যদি কোনো গন্ডগোল বাঁধে, তাহলে ওই লোকগুলো গিয়ে ওই গন্ডগোলটাকে মিটমাট করবে, থামাবে বা অপরাধীকে ধরে আনবে, এরকম। মানে পুলিশ বলতে আমরা এখনকার দিনে যে পদটাকে বুঝি বা যে কাজটাকে বুঝি বা পুলিশদের যে কাজ, এটা কিন্তু নবাবী আমলে ছিল না, এটা শুরু হয়েছিল ব্রিটিশ আমল থেকে, ঠিক আছে। তো এই পুলিশি ব্যবস্থাটাকে প্রথম সংহত বা সুসংহত বা পুলিশ যে একটা নির্দিষ্ট একটা পদ, এই ব্যাপারটাকে প্রথম এনেছিলেন কে, কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস। এই যে কর্নওয়ালিসের কথা আমরা বারবার পড়ছি, ইনি তো একদম প্রথম দিককার গভর্নর জেনারেল। ইনি ভারতবর্ষে এই ক্ষমতা, ব্রিটিশদের যেন ক্ষমতাটা একদম শক্ত হয়, একদম মানে পাকাভাবে হয়, এই জন্য কিন্তু অনেক চেষ্টা করেছিলেন, অনেক প্রশাসনিক কাজকর্মগুলো করেছিলেন কর্নওয়ালিস, ঠিক আছে। এর পরের চ্যাপ্টারেও আমরা কর্নওয়ালিসের সম্পর্কে জানবো। এখন যে জায়গাটা আমরা বলছি সেইটা শোনো। লর্ড কর্নওয়ালিস, এর আগে আমরা পড়লাম কি, যে কর্নওয়ালিস কোড নামে একটা আইনের বই লিখেছিলেন, মানে তিনি যে হাতে লিখেছিলেন তা নয়, ভারতীয় যে আইনগুলো আর ব্রিটিশ আইনগুলোকে মিশিয়ে সব আইনগুলোকে একটা বইয়ের মধ্যে রাখার ব্যবস্থা করেছিলেন কর্নওয়ালিস, তাই তো। এইবার কর্নওয়ালিস কি করলেন, পুলিশ ব্যবস্থাটাকে তৈরি করলেন। মানে কর্নওয়ালিসের কাজগুলো কি কি, তোমাদের প্রশ্নটা কি হবে এখান থেকে, প্রশ্নটা হবে এইরকম ভাবে, আমাদের যে চ্যাপ্টারটার নাম ঔপনিবেশিক কর্তৃত্ব মানে ক্ষমতা প্রতিষ্ঠা, তাহলে তোমাদের প্রশ্নটা আসবে যে ঔপনিবেশিক কালে পুলিশ ব্যবস্থা কেমনভাবে গড়ে উঠেছিল, বা ব্রিটিশরা পুলিশ ব্যবস্থার মাধ্যমে কিভাবে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। পুলিশ ব্যবস্থা শব্দটা চলে আসবে, তার মানে তুমি বুঝতে পারবে পুলিশ ব্যবস্থা সম্পর্কে লিখতে বলছে। তাহলে তুমি প্রথমে লিখবে যে কোনো একটা সরকারের, কোনো একটা রাজ্য বা কোনো একটা দেশ চালানোর জন্য পুলিশ বাহিনীর একান্তই দরকার হয়। পুলিশের প্রথম কাজ হচ্ছে কি, আঞ্চলিক শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং আইনগুলো মেনে চলতে সাহায্য করা, তাই তো পুলিশের কাজ। এইবার পুলিশ ব্যবস্থা, নবাবী আমলে নির্দিষ্ট পুলিশি ব্যবস্থা ছিল না,
প্রথম পুলিশ বিভাগ তৈরি করেন কে? লর্ড কর্নওয়ালিস। তাহলে এবার আমরা পুলিশ বিভাগটা কেমন ভাবে তৈরি হলো সেইটা আমরা লিখবো। আমরা কর্নওয়ালিসের নাম দিয়েই শুরু করব, ঠিক আছে? 1 নম্বর, কর্নওয়ালিস কি করলেন? কর্নওয়ালিস কি করলেন? তিনি কি করলেন? প্রথম একটা স্থায়ী পুলিশ বাহিনী তৈরি করেন। প্রথম স্থায়ী পুলিশ বাহিনী, মানে এই পুলিশ, এদের কাজ শুধু একটা নির্দিষ্ট করে দেওয়া হলো, এদের কাজ সেটাই, স্থায়ী পুলিশ বাহিনী তৈরি করলেন। 1। 2 নম্বর কি করলেন? কয়েকটি জেলাকে এক একটি থানার মধ্যে নিয়ে আসলেন। থানার আওতায়, আওতা শব্দটা জানো? আওতায় মানে হচ্ছে নিয়ন্ত্রণের মধ্যে, এক একটা থানার মধ্যে নিয়ে এলেন। মানে মনে করো 4টা জেলা, তাদের দায়িত্বে হচ্ছে একটা থানা, ঠিক আছে? মানে তখন তো কেবল নতুন নতুন গড়ে উঠছে, এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে এত থানা ছিল না, অল্প ছিল থানার সংখ্যা, বুঝলে? আর তো কিন্তু ওই কয়েকটা জেলা নিয়ে এক একটা থানা, মানে একটা থানার আন্ডারে, আন্ডার শব্দটা বুঝবে তো তোমরা, আওতাতে কতগুলো করে জেলা হলো। 2 নম্বর পয়েন্ট। বেশ, থানার প্রধান কে হবে? থানার প্রধান হবেন, বলো তোমরা জানো এটা, থানার প্রধান হবেন দারোগা। থানার যিনি হেড তিনি হচ্ছেন দারোগা। আবার দারোগাকে দেখাশোনা করবেন, মানে দারোগা ঠিকঠাক কাজকর্ম করছেন কিনা, দারোগার কাজে কোনো গাফিলতি হচ্ছে কিনা, দারোগা কাজ করতে পারছেন কিনা, সেই জিনিসটা আবার দেখবেন কে? জেলা ম্যাজিস্ট্রেট। কে দেখবেন? জেলা ম্যাজিস্ট্রেট। তার মানে থানার প্রধান হবে দারোগা এবং দারোগার ওপরে থাকবেন কে? জেলা ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? দারোগার উপরে থাকবেন, এইরকম আমি অ্যারো দিয়ে দিলাম। অ্যারো দেওয়ার মানে হচ্ছে দারোগার উপরে হচ্ছেন জেলা ম্যাজিস্ট্রেট, মানে তিনি আবার দারোগার উপরে দেখবেন, দারোগাকে নজরদারিতে রাখবেন, ঠিক আছে? জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে এইখানে লিখলাম হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, মানে জেলা শাসক। জেলা ম্যাজিস্ট্রেট। 3টা পয়েন্ট পাওয়া গেল। কর্নওয়ালিস প্রথম স্থায়ী পুলিশ বাহিনী তৈরি করেন, কয়েকটি জেলাকে এক একটি থানার আওতায় নিয়ে আসেন, প্রত্যেকটি থানার দায়িত্বে থাকেন একজন দারোগা এবং দারোগার ওপরে থাকেন কে? জেলা ম্যাজিস্ট্রেট। এতদূর অবধি হলো। এই 3টে পয়েন্ট মুছে দিচ্ছি, পরের পয়েন্টগুলো লিখছি। এইবার 3 নম্বর পয়েন্ট হয়েছে, 4 নম্বর পয়েন্ট আমরা লিখি। দারোগা তো ছিলেন, কিন্তু কয়েক বছর পর, মানে এটা কিন্তু কর্নওয়ালিসের সময় না, মানে কর্নওয়ালিস তো দারোগা পদটা তৈরি করে গেলেন, কর্নওয়ালিসের পর এই দারোগা পদটা উঠে যায়, মানে ব্রিটিশ পিরিয়ডে তখন উঠে যায়। এখন কিন্তু দারোগা পদটা দেখবে দারোগা নাম দিয়ে নেই, ঠিক আছে? তো দারোগা পদটা উঠে যায় এবং সেই জায়গাতে আসেন কে? কালেক্টর পদটা। কি বললাম? তোমরা কি লিখবে? 3 নম্বর পয়েন্ট লিখবে, তোমরা লিখবে যে পরবর্তীকালে মানে হচ্ছে 1812 সালের পরে, বলি আর কি, 1812 সালের পরে দারোগা পদটার পাশে কাটা দিয়ে রাখলাম। তার মানে কি? দারোগা পদটা উঠে গেল, দারোগা বলে এখন কেউ থাকবে না। তাহলে থানার প্রধান কে হবেন? তার জায়গাতে আসলেন কে? কালেক্টর। কে আসলেন? কালেক্টর। তাহলে দারোগার জায়গাতে কে আসলেন? কালেক্টর। কেন দারোগা পদটাকে খামোখা ওঠাতে গেলেন কেন? দেখো, দারোগার কাজ কি ছিল? দারোগার কাজ হচ্ছে আঞ্চলিক শান্তি শৃঙ্খলা এই সমস্ত কিছু বজায় রাখা, তাই তো? আর তো কিছু নয়। আর কালেক্টর পদটার দুটো কাজ,
তিনি হচ্ছেন রাজস্ব সংগ্রহ করবেন, তার সাথে সাথে প্রশাসনিক দায়িত্বও নেবেন। বোঝা গেল? মানে কালেক্টরের কাজটা কি? একটা হচ্ছে রাজস্ব সংগ্রহ, রাজস্ব সংগ্রহ, আর কি রাজস্ব সংগ্রহ হচ্ছে তার দায়িত্ব থাকবে, তার সাথে কি থাকবে? সুরক্ষার দায়িত্ব, বা হচ্ছে শান্তি বজায় রাখার দায়িত্ব, বা সুরক্ষা লিখলাম মানে প্রজাদের সুরক্ষার দায়িত্ব, সুরক্ষার দায়িত্ব, দায়িত্ব কালেক্টরের কাজ। তার মানে বলো তো দারোগার কাজটা বেশি না কালেক্টরের কাজটা বেশি? কালেক্টরের দায়িত্বটা কিন্তু অনেকটা বেশি। দারোগা থাকলেন না, এখন হয়ে গেলেন কালেক্টর। এইবার দেখো, এইবার একটা জিনিস বলো তো, একজনের হাতেই রাজস্ব সংগ্রহের দায়িত্ব, আবার তিনি বিচার করছেন, তার মানে বুঝতে পারলে প্রজাদের অবস্থাটা কি হলো? মানে যার উপরে তোমার অভিযোগ সেই তোমার বিচার করবে, তার মানে তোমার অভিযোগ জানানোর আর কোনো জায়গা নেই। মানে এইগুলো ব্রিটিশরা যত শক্তভাবে ভারতের মাটিতে নিজেদের আধিপত্যটা, নিজেদের কর্তৃত্বটা শক্তভাবে তৈরি করছে, ভারতীয়দের অবস্থাটা কিন্তু তত খারাপ হয়ে যাচ্ছে। মানে ভারতীয়রা আগে কি জমিদাররা শোষণ করতো, তারপরে এলো জমিদার দারোগা দুই মিলে, এখন সেই জমিদার দারোগা তো নেই, তার জায়গাতে চলে এলো হচ্ছে কালেক্টর। তিনি খাজনাও সংগ্রহ করবেন, তিনি বিচারও করবেন, সেই জায়গার সুরক্ষা, শান্তি শৃঙ্খলা সব দেখবেন তিনি কালেক্টর। ঠিক আছে? এইভাবে তাহলে তুমি এতটা পয়েন্ট লিখলে, এই 4টে পয়েন্ট লিখলে, 4টে পয়েন্ট লিখবে, লেখার পরে লিখবে এইভাবে আস্তে আস্তে। যদিও সেই সময় থানার সংখ্যা ছিল খুব কম, থানাতে পুলিশের সংখ্যাও ছিল খুব কম, কিন্তু তবুও এত বড় বাংলা প্রদেশ ওই অল্প কয়েকটা থানা দিয়ে বা অল্প কয়েকজন পুলিশ কর্মী দিয়ে নিয়ন্ত্রণে রাখাটা সম্ভব কিন্তু ছিল না। কিন্তু তবুও ভারতবর্ষে প্রথম নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্রিটিশরা পুলিশ বাহিনীকে কাজে লাগিয়েছিল এবং পুলিশ বাহিনীর দায়িত্ব নির্দিষ্ট করে দিয়েছিল। মানে এটা হলো একটা পদক্ষেপ, একটা ডিপার্টমেন্ট তৈরি হলো পুলিশ নামে। বুঝতে পারলেন? চেষ্টা করবে কি দিয়ে? যে এত বড় বাংলা প্রদেশ অল্প কয়েকজন পুলিশ কর্মী বা অল্প কয়েকটি থানাকে দিয়ে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ছিল না ঠিকই, কিন্তু তবুও যতটুকু পেরেছিলেন আস্তে আস্তে, মানে এটা তো আমরা একদম শুরুর দিকের কথা বলছি, যত ব্রিটিশ সময় এগোতে লাগলো তত কি হলো, আরো ব্যবস্থাগুলো উন্নত হতে লাগলো। আমরা তো এখন কেবল কর্তৃত্ব প্রতিষ্ঠাটা বলছি, মানে কেমন করে ধাপগুলো তৈরি হচ্ছে এটা। পরবর্তীকালে আরো কি সুসংহত হতে হলো পুলিশি ব্যবস্থাটা। তার মানে কি এই পুলিশ ব্যবস্থাটা হচ্ছে একটা নতুন ডিপার্টমেন্ট বা একটা নতুন একটা দায়িত্বপ্রাপ্ত একটা দল তৈরি হলো এবং ব্রিটিশদের উপনিবেশ বিস্তারের কাজে এই পুলিশদের সাহায্য অপরিহার্য হয়ে উঠল। হলো পুলিশি ব্যবস্থা। এইবার পুলিশি ব্যবস্থাটা মুছে দিলাম। এইবার ধরো পুলিশের কাজ কি? কোনো একটা অঞ্চলে যদি গোলমাল হয়, কোনো ঝামেলা হয়, সেই মিটমাটটা করা। এইবার ধরো একটা বিরাট বড় অঞ্চলে ঝামেলা হয়েছে, বিশাল বড় ঝামেলা, মানে দুই একজনের না, এটা অনেক বড় অঞ্চলে অনেক লোক ঝামেলায় পড়েছে। তখন তো পুলিশ দিয়ে হবে না, তখন কি লাগবে? সেনাবাহিনী লাগবে, তাই তো? তার মানে ভারতবর্ষে ব্রিটিশরা তাদের উপনিবেশ বিস্তারের জন্য একটা তো পুলিশি ব্যবস্থা তৈরি করলো, দ্বিতীয় কোন ধাপ তৈরি করলো? সেনাবাহিনী তৈরি করলো। সেনাবাহিনী কিন্তু নবাবী আমলেও ছিল, সেনা ছাড়া কোনো রাজা তো রাজত্ব করতে পারবে না। তো সেই রকম তো তখন নবাবী সেনারা তো বাদ চলে গেল, এখন চলে এলো কি? ব্রিটিশ সেনাবাহিনী। সেনাবাহিনীর দরকারটা কেন? প্রথমে বলবে যে সেনাবাহিনীর দরকার হচ্ছে একটা বড় জায়গায় অনেক বেশি সংখ্যক মানুষের মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা দেখা যায় বা কোনো প্রতিবাদ দেখা দেয় বা কোনো বিদ্রোহ দেখা দেয়, তাহলে সেটাকে দমন করার জন্য ব্রিটিশ সরকারের সেনাবাহিনীর দরকার হয়ে পড়েছিল। সেই জন্য ব্রিটিশ সরকার তাদের ক্ষমতা বিস্তারের জন্য এই সেনাবাহিনী বিভাগটাকেও খুব শক্তিশালী হিসাবে গড়ে তুলতে চেষ্টা করেছিলেন। বোঝা গেল কথাটা? কেন সেনাবাহিনীর দরকার, কেন পুলিশের দরকার, এটা কিন্তু দু এক কথায় তোমাকে একটুখানি বলতে হবে। তারপরে বলবে এবার কেমন কেমন ভাবে বলবে সেইটা বলবে। প্রথমে বলবে যে সেনাবাহিনীর যে কাজ বা যে দায়িত্ব সেটা নবাবী আমল থেকেই একই রকম চলে আসছিল। ব্রিটিশ আমলেও যে সেটার খুব একটা হেরফের হয়েছিল তা না। ভারতের
ব্রিটিশ যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর কাজ কি ছিল? দুটো কাজ। এক, সেনাবাহিনী কেন গড়ে তুললেন ব্রিটিশরা? 1 নম্বর কাজ কি? ব্রিটিশদের হয়ে এলাকা দখল করা সেনাবাহিনীর সাহায্যে। আর এর মধ্যেই আরেকটা পয়েন্ট, মানে এটা যদি 1 নম্বর পয়েন্ট লেখো তাহলে এটাকে লেখো একের ক, আর 1 খ নম্বর একটা পয়েন্ট দাও, মানে এটা হচ্ছে সেনাবাহিনীর কাজ বলছি। হ্যাঁ, ব্রিটিশদের কাজ হচ্ছে, সেনাবাহিনীর কাজ হচ্ছে ব্রিটিশদের হয়ে এলাকা দখল করা, আর কি? বৃহৎ অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। পুলিশ হচ্ছে একটা অপেক্ষাকৃত একটা ছোট অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, সেনাবাহিনী একটা। দেখো আমাদের গোটা দেশের সুরক্ষার দায়িত্ব কার হাতে? সেনাবাহিনীর হাতে। তার মানে সেনাবাহিনীর কাজ হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের সুরক্ষা বজায় রাখা। ব্রিটিশ সাম্রাজ্যের সুরক্ষা বজায় রাখা। সুরক্ষা বজায় রাখা সেনাবাহিনীর কাজ। বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো একটা কথা বলি। প্রথমে যখন ইংরেজরা আমাদের দেশে এলো, তো তখন তো তারা সেনা টেনা নিয়ে আসেনি, তারা তো ভাবেনি যে তারা এরকমভাবে ব্যবসা করতে গিয়ে সেখানকার রাজা হয়ে যাবে, সেটা তো ভাবেনি। তো আস্তে আস্তে যখন পরিস্থিতি বদলালো, তখন ব্রিটিশদের যখন সেনাবাহিনী তৈরি করার দরকার হয়ে পড়লো, তখন না ব্রিটিশরা ভারতীয়দের মধ্যে থেকেই সেনাবাহিনী নিয়োগ করাতেন, ভারতীয়দের মধ্যে থেকেই সেনাবাহিনী খুঁজতেন। আর প্রথম দিকে ব্রাহ্মণরা আর রাজপুতরা, মানে হিন্দুদের মধ্যে এই ব্রাহ্মণ আর রাজপুত এদের জাতিগত অবস্থানটা ওপরে, তো সেই মানে এরা ওই সেনাবাহিনীতে যোগ দিত। মানে এরা, মানে ব্রাহ্মণ আর রাজপুত এরা হচ্ছে মানে উচ্চ শ্রেণীর, এবং ব্রিটিশ হচ্ছে আমাদের রাজা, তার মানে রাজার কাছাকাছি কারা যেতে পারে? উচ্চ শ্রেণীর লোকরাই যেতে পারে। তো সেই জন্য প্রথম দিকে ভারতীয়দের মধ্যে থেকে যে সেনা বাছাই করা হতো, সেই সেনার মধ্যে থেকে বেশিরভাগ সেনা কারা হতেন? ব্রাহ্মণরা হতেন আর রাজপুতরা হতেন। ঠিক আছে, তাহলে 2 নম্বর পয়েন্ট কি লিখি? যে ভারতীয় সেনার মধ্যে, ভারতীয় সেনা মানে ওরা তো ইংল্যান্ড থেকে সেনা নিয়ে আসেনি প্রথম দিকে, তার মানে কি ভারতীয়দের মধ্যে থেকেই সেনাবাহিনী তৈরি করেছিলেন। তাহলে ভারতীয় সেনার মধ্যে কারা ছিলেন সংখ্যায় বেশি? বলো, ব্রাহ্মণরা, আর ব্রাহ্মণ কমা দিয়ে রাজপুত করলাম, রাজপুতরা। ব্রাহ্মণ আর রাজপুতরা প্রথম দিকে এই সেনাবাহিনীতে যোগ দিতেন খুব বেশি পরিমাণে। পরবর্তীকালে ধীরে ধীরে যখন ব্রিটিশদের সাম্রাজ্যটা বাড়তে শুরু করলো, তখন তো আরো সেনার দরকার, তো তখন কিন্তু শুধু এই ব্রাহ্মণ রাজপুতই না, তা বাদ দিয়েও ব্রিটিশরা কাদেরকে বলো? জাট। জাট হচ্ছে পাঞ্জাবের একটা সম্প্রদায়, জাট। তারপরে কি বলো? গোর্খা। গোর্খা হচ্ছে নেপাল আছে না, সেই নেপালের এরা হচ্ছে একটা সম্প্রদায়, গোর্খা। তারপরে হচ্ছে মারাঠাদের মধ্যে মারাঠা উপজাতি, এদের মধ্যে থেকেও সেনা নিয়োগ শুরু করলেন। মানে ব্রাহ্মণ রাজপুতরা তো ছিলই প্রথম দিকে, আস্তে আস্তে ব্রিটিশদের সাম্রাজ্য যত বাড়ছে তত তো সেনার দরকারটাও বাড়ছে, তখন এই জাটদের মধ্য থেকে গোর্খাদের মধ্যে, মানে এটার একটা কারণ কি বলতো? কারণটা হচ্ছে কি, ব্রিটিশদের মনে হতে শুরু করলো যে যারা ভাত খায় তারা শক্তিশালীভাবে কম শক্তিশালী হয়, দুর্বল হয়, যারা রুটি খায় তারা বেশি শক্তিশালী হয়, মানে ব্রিটিশদের এটা ধারণা। তো এই যে ব্রাহ্মণ রাজপুত এরা তো ধরো যদি বাঙালিদের মধ্যে থেকে হয় বা যদি রাজপুতানার মধ্যে থেকে হয়, এদের মধ্যে তো এই চালের যে শস্য সেটা খাওয়ার প্রবণতাটা বেশি, সেই জন্য এদেরকে দিয়ে কাজ হবে না এরকম একটা মনে হয়েছে, মানে এগুলো ব্রিটিশদের ধারণা। এখন দেখো ওরা আমাদের রাজা প্রভু, ওরা এখন যেরকম পছন্দ করবে, যেমন লোক চাইবে তেমনই নেবে। তো প্রথম দিকে ব্রাহ্মণ রাজপুতরা ছিল, পরবর্তীকালে
ব্রিটিশদের ভারতীয় সেনার মধ্যে বিভিন্ন জাতি উপজাতির সংমিশ্রণ ঘটে। এইবার দেখো ব্রাহ্মণ রাজপুত এরা তো কি বললাম হিন্দুদের মধ্যে আবার জাতিগত অবস্থানে ওপরে, এবার এদের মধ্যে আবার এই জাট গোর্খা এই মারাঠা উপজাতি এরা ঢুকে যাওয়াতে এই ব্রাহ্মণ আর রাজপুতরা কিন্তু মোটেও এটাকে ভালোভাবে দেখেননি। মানে তাদের মনে হয়েছিল যে সেনাবাহিনীর মতো এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব এই জায়গাটাতে আবার এই সবাই ঢুকে যাচ্ছে, এটা কেন ব্যাপার? তার মানে কি হলো এখানটা থেকে কি বুঝলে? যে ব্রিটিশদের যে ভারতীয় সেনাবাহিনীর যে অংশটা সেই অংশটার মধ্যে খুব একটা মিল নেই কিন্তু, তাই না? মানে সবাই যে একসাথে মিলে আছে তা কিন্তু না। ব্রাহ্মণ আর রাজপুত যারা তারা কিন্তু এদেরকে পছন্দ করে না, এরাও কিন্তু ব্রাহ্মণ আর রাজপুতদেরকে পছন্দ করে না, কিন্তু সবাই মিলে আবার ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যেই আছে। বুঝতে পারলে? এবং আস্তে আস্তে ব্রিটিশরা ভারতবর্ষে যে যত টাকা আয় করতো কোম্পানি আর কি ব্যবসা বাণিজ্য করে যা আয় করতো তার সব থেকে বেশি টাকা মানে ব্যয় করতে লাগলো হচ্ছে এই সেনা খাতে। কারণ এটা বুঝে গেল যে সেনাবাহিনী না থাকলে সাম্রাজ্য টিকিয়ে রাখা সম্ভব না। ঠিক আছে, তার মানে যদি 1 নম্বরের একটা ছোট প্রশ্ন বলি যে ব্রিটিশ সাম্রাজ্যের সব থেকে বেশি ব্যয়ের জায়গা ছিল ড্যাশ, তাহলে কি বলবে? সেনাবাহিনী। সেনাবাহিনীতে প্রশাসনিক ব্যয়টা সব থেকে বেশি হতো। বোঝা গেল এই জায়গাটা? খুবই সোজা, একবার পড়লেই তোমরা একটুখানি বুঝবে। মুছে দিই, জায়গাটা মুছে দিলাম। বেশ, এইবার আমরা আরেকটা জায়গায় চলে আসবো। দেখো, ধরো তোমার হাতে পুলিশও আছে, তোমার হাতে সেনাবাহিনীও আছে। এইবার ধরো তুমি কলকাতাতে বসে আছো, আর ধরো সেই আসামের একটা কোণাতে গিয়ে কোনো একটা গন্ডগোল বেঁধেছে, তুমি সেখানে সেনাবাহিনীকে পাঠিয়ে দিয়েছো। মানে আসামে বেঁধেছে গন্ডগোল, তাহলে তো আর পুলিশ দিয়ে হচ্ছে না, তখন সেনাবাহিনীকে পাঠিয়ে দিয়েছে। এবার সেনাবাহিনীও ধরো সেই জায়গাটা সামাল দিতে পারছে না, এইবার ওখান থেকে তুমি ঠিকমতো খবরও পাচ্ছ না। এবার তোমার একার পক্ষে তো ছুটোছুটি করা সম্ভব নয়, তাহলে কি করতে হবে? তোমার অধীনে কয়েকজন কর্মচারী রাখতে হবে। একজন রাজার কে থাকে? মন্ত্রী থাকে, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এরকম অনেক মন্ত্রী থাকে। তাহলে এই যে উঁচু রাজকর্মচারী এদেরকে বলা হয় আমলা। কি বলা হয়? আমলা। মানে উঁচু রাজকর্মচারী, অনেক উঁচু রাজকর্মচারী যারা তারা হচ্ছেন আমলা। মানে তুমি যদি একজন রাজা হতো তোমার তো মন্ত্রী লাগবে, তোমার সেনাপতি লাগবে, তোমার অনেক বিভাগের প্রধানমন্ত্রী হতে হবে, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, রাজস্ব মন্ত্রী, আরও অনেক বিভিন্ন বিভাগের মন্ত্রী লাগবে, হতে হবে। তো তো এই যে মন্ত্রী যাদেরকে আমরা বলছি এরা হচ্ছেন সব মানে ব্রিটিশ আমলে এরা হচ্ছেন সবাই আমলা। আর এখন তুমি যদি এখন বলো যে আমলা কারা, তাহলে আমাদের যে মন্ত্রীরা যারা আছেন তাদের পরে যারা বড় বড় সরকারি অফিসার অত্যন্ত উচ্চ পদস্থ তারা হচ্ছেন সব সরকারি আমলা। আমলা পদটা সবসময় সরকারি হয়, সরকারি উচ্চ রাজকর্মচারী হলেন আমলা। বুঝতে পারলে কথাটা? তাহলে এই একটা কি লাগবে? একটা আমলাতন্ত্র, মানে একটা মন্ত্রী সভা লাগবে। মানে তুমি যদি রাজা হও তাহলে মন্ত্রী, কিন্তু ইংরেজরা তো সরাসরি আর রাজা নয়, তারা হচ্ছে একজন, সে নিজেই একটা অফিসার, তাহলে সে কি করবে? তার আন্ডারে কিছু অফিসার রাখবে, এরা সবাই হচ্ছেন আমলা। বোঝা গেল? এইবার আমরা আবার একটু কর্নওয়ালিসের জায়গাটাতে আসি। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কর্নওয়ালিস কেমনভাবে ভারতবর্ষের আমলাতন্ত্রকে সুসংহত রূপ দিয়েছিলেন। কর্নওয়ালিসের কথা এখানটাতে আসবো। দেখো, কর্নওয়ালিস কয়েকটা পদক্ষেপ নিয়েছিলেন। আমলা কাকে বলে সেটা তো বুঝলে, উচ্চ সরকারি কর্মচারী, রাজকর্মচারীকে বলা হয় হচ্ছে আমলা। বোঝা গেল কথাটা? এইবার কর্নওয়ালিস কি কি করেছিলেন দেখো। কর্নওয়ালিসের মনে হয়েছিল যে একজন সরকারি, ধরো কর্নওয়ালিস হচ্ছেন গভর্নর জেনারেল, তাহলে তারপরে যত ব্রিটিশ বড় বড় অফিসার তারা হচ্ছে সব আমলা। তাহলে এই আমলারা কেন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে বা কেন এরা সততার সাথে কাজ করে না, তার কারণ কর্নওয়ালিসের মনে হয়েছিল যে এরা যথেষ্ট বেতন পায় না, মানে কম টাকা পায় বলেই এরা অসৎ হয়ে যায় আমলারা, এটা কর্নওয়ালিসের মনে হয়েছিল। সেই জন্য কর্নওয়ালিস কি করেছিলেন, তুমি লিখবে যে একটা দেশে বা একটা রাজ্যে একটা ক্ষমতা বিস্তারের জন্য আমলাতন্ত্রকে শক্তিশালী হওয়াটা খুবই দরকার। ব্রিটিশ সময়েও সেই দরকারটা প্রয়োজন, মানে সেই দরকারটা অনুভব করা গিয়েছিল এবং লর্ড কর্নওয়ালিস প্রথম একটা সুসংহত একটা আমলাতন্ত্র গড়ে তুলতে চেষ্টা করেছিলেন। এবার তিনি কি কি করেছিলেন দেখো। 1 নম্বর, তিনি কি করেছিলেন? আমলাদের
বেতন বৃদ্ধি করেছিলেন, বেতনটাকে অনেক বাড়িয়ে দিয়েছিলেন, যেন মানে টাকাটা অনেক বেশি, তাহলে আর তুমি অসৎ উপায়ে টাকা অর্জন করার দিকে তুমি ঝুঁকবে না। আমলাদের বেতন বাড়িয়ে দিয়েছিলেন। কে বাড়িয়েছিলেন? লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে। 2 নম্বর কি করেছিলেন তিনি? তিনি বলে পদোন্নতি। পদোন্নতি বোঝো? পদোন্নতি কথাটা প্রমোশন, পদোন্নতি, যে তুমি যদি ভালোভাবে একটা পদে কাজ করো তাহলে তোমার প্রমোশন হবে। এটাও একটা মানে ভালো জায়গা, আনন্দের জায়গা, কাজ করে প্রমোশন পেলে সবার ভালো লাগে। 3 নম্বর তিনি কি করেছিলেন? আমলাদের কাজের মেয়াদকে নির্দিষ্ট করেছিলেন। কাজের মেয়াদ নির্দিষ্ট করেছিলেন। মানে একজন সরকারি আধিকারিক, সে 5 বছরের জন্য হোক, 6 বছরের জন্য হোক, 4 বছরের জন্য হোক, একটা নির্দিষ্ট টাইমের জন্য ওই দায়িত্বটা থাকবে, পরে তার বদলি হয়ে যাবে, অন্য একজন আসবে। মানে একজন থাকা মানে সেই থেকে গেল চিরকাল ধরে, তা নয়। কাজের মেয়াদ নির্দিষ্ট, এগুলো সব কর্নওয়ালিস করেছিলেন। ঠিক আছে। আর কি করেছিলেন? 4 নম্বর, আমলাদের অন্য কোনো ব্যবসা সাথে আমলারা জড়িত থাকতে পারবে না, ব্যবসা করতে পারবে না। তোমার বেতন যথেষ্ট বাড়িয়ে দেওয়া হয়েছে, তোমার আর তুমি একটা দায়িত্ব নিয়েছো, সেটাতেই থাকবে, তুমি আর কোনো ব্যবসা করতে পারবে না, বা অন্য কারোর থেকে কোনো রকম উপহার, পুরস্কার এইসবও নিতে পারবে না। উপহার, পুরস্কার এই সবগুলো নেওয়া যাবে না। মানে তুমি অফিসার, আবার এদিকে তুমি ব্যবসাও করছো, দিয়ে তুমি আবার আলাদা একটা আয় করছো, ওই সব চলবে না। ব্যবসা করতে পারবে না, কোনো উপহার হিসাবে কারোর থেকে জিনিসপত্র, সোনা দানা, গয়নাগাটি নিচ্ছ, তাও হবে না, বা কোনো পুরস্কার তুমি কারোর থেকে পাচ্ছ, আনন্দে তোমাকে পুরস্কার দিচ্ছে, সেই সব তুমি গ্রহণ করতে পারবে না। তোমার বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে, তার জন্য তোমার প্রমোশন হবে, তোমার কাজের মেয়াদকে একটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এটা তো সবার জন্যই। ঠিক আছে। এই রকম ভাবে এই কর্নওয়ালিস কি করলেন? ভারতবর্ষের আমলাতন্ত্রটাকে একটা দৃঢ় করলেন, শক্তিশালী করলেন। বোঝা গেল? এই 4টে পয়েন্ট বোঝা গেল না? খুব সোজা। আচ্ছা, এইবার তোমাদের দেখবে বইতে 42 পাতার নিচের দিকে একটা ছোট্ট করে লাইন লেখা আছে, কিন্তু সেই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। সেইখানে এটা মুছে দিলাম, কেমন? সেই জায়গাটাতে তোমরা দেখবে একটা ছোট্ট জায়গা দেখবে লর্ড ওয়েলেসলি, ইনি হচ্ছেন আর একজন গভর্নর, বুঝলে তো, গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি। তিনি 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। ফোর্ট উইলিয়াম কলেজ, এটা তোমাদের একটু দেখবে, এটা হচ্ছে তোমাদের বইতে 42 পাতার নিচের দিকে আছে, কিন্তু এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি। কবে করেন? 1800। সালটা মনে রাখা খুব সুবিধা, 1800। কেন করেন? কেনর উত্তরটা খালি আজকে আমি একটু বলে দিই। কেন করেন? দেখো, ব্রিটিশরা তো ওদের ভাষাটা অন্যরকম, ওদের ধরো জীবনযাত্রা বলো, নিয়ম কানুন, চলাফেরা, সমস্ত কিছুই ভারতীয়দের থেকে কিন্তু আলাদা। এইবার মনে করো ব্রিটিশরা কোথায়, সেই ইংল্যান্ড, সেইখান থেকে তারা জাহাজে চেপে ভারতবর্ষে এসেছে। এবার ভারতের মাটিতে পা দিয়ে তো তারা কিছুই, ভারতের জলবায়ুও তাদের কাছে অপরিচিত, খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, লোকের কথাবার্তা, নিয়ম কানুন, সমস্ত কিছু আলাদা। কিন্তু যখন ইংরেজরা এদেশে ব্যবসা করতে আসছে বা কাজ করতে আসছে, মনে করো তুমি তো বাঙালি, ধরা গেল যে তুমি মাদ্রাজে গেলে একটা চাকরি নিয়ে, তাহলে মাদ্রাজে যখন গেলে তুমি, বা ধরো তুমি কেরলে যখন গেলে, তখন সেইখানকার আঞ্চলিক কিছু ভাষা কিন্তু তোমাকে শিখতেই হবে, নইলে কিন্তু তুমি শুধু বাংলা, হিন্দি, ইংরেজি, বাংলা তো হবেই না, হিন্দি বা ইংরেজি দিয়েও কিন্তু তুমি করতে পারবে না। তোমাকে সেখানকার কিছু নিয়ম, সেখানকার তারা কথাগুলোর মানে কি, বা সেখানকার বিশেষ কিছু রীতিনীতি, এইগুলো সম্পর্কে তোমাকে তো জানতে হবে। তাহলে তেমন ব্রিটিশদেরকেও জানতে হবে, আমাদের দেশে আসলো, তাহলে এই ব্রিটিশদেরকে জানাবেটা কে? একদিন ধরে নিয়ে সবাইকে বুঝিয়ে দেওয়া হলো ভারতীয় সংস্কৃতি, নিয়ম রীতি, তা তো সম্ভব নয়। তার জন্য একটা কলেজ খোলা হলো, কলেজ। এই কলেজে পড়াশুনো হবে। কারা পড়াশুনো করবে? ব্রিটিশ সিভিলিয়ানরা। সিভিলিয়ান মানে কি?
তরুণ তরুণ অফিসাররা যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দায়িত্ব নিয়ে ভারতবর্ষে তারা কাজ করতে আসছে। বুঝতে পারছো? তরুণ সিভিলিয়ান, তরুণ মানে এরা সব অল্প বয়সী, তরুণ সিভিলিয়ান, সিভিলিয়ান কথাটার মানে হচ্ছে এরা কোম্পানির কর্মচারী। এই তরুণ সিভিলিয়ানদের ভারতীয় বা দেশীয় ভাষা কি কি এইখানে লিখছি, ভাষা, রীতিনীতি, নিয়ম কানুন শেখানোর জন্য, ভাষা, রীতিনীতি, নিয়ম কানুন শেখানোর জন্য কাদের? তরুণ সিভিলিয়ানদের ভাষা, রীতিনীতি এই সমস্ত কিছু শেখানোর জন্য এই ফোর্ট উইলিয়াম কলেজটা প্রতিষ্ঠা করা হয়। এই ফোর্ট উইলিয়াম কলেজে কিন্তু কোনো ভারতীয়রা পড়বে না, কারণ তারা তো জানেই পড়বে কারা? ইংরেজরা। ওরা ভারতীয় ভাষাগুলো শিখবে, ভারতীয়দের নিয়ম রীতিনীতি এইগুলো শিখবে। এইগুলো শেখার জন্য 1800 সালে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ কলকাতাতে প্রতিষ্ঠা করেন। যদিও 6 বছর পর এই কলেজটা বন্ধ হয়ে যায়, 6 বছর চলার পর। কেন বলো তো? তখন ঠিক করা হলো যে ইংরেজরা এদেশে এসে ভারতীয় ভাষা টাষা শেখার দরকার নেই, ওরা ওখান থেকেই শিখে আসবে। যাদেরকে ভারতে পাঠানো হবে তাদের ভারতীয় ভাষা রীতিনীতি সম্পর্কে ইংল্যান্ডেই ট্রেনিং দেওয়া হবে এবং ওখান থেকেই তারা শিখে আসবে। সেই জন্য এই কলেজটা 6 বছর পর বন্ধ হয়ে গেছিল। সেটা জানার দরকার নেই, কে কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে? আমলাতন্ত্র মানে এই যে সিভিলিয়ান এরা তো সব আমলা হয়ে আসছে, তার মানে তাদের জন্য এটা খুব দরকারি। ঠিক আছে, আজকের পড়া আমাদের এতটুকুই। এই আমলাতন্ত্র অবধি তোমরা পড়ে রাখো, পরের দিন আমরা আইনের শাসন জায়গাটা থেকে আমাদের নতুন একটা ক্লাস শুরু করব। ভালো থাকো, ধন্যবাদ।